কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ, ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। হ্যাঁ, যদি আমরা ডিপ্রেশনের বাংলা মানে খুঁজতে যাই তবে আমরা মন খারাপেরই ইঙ্গিত পাই বই কি। কিন্তু মানসিক স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মন খারাপ আর ডিপ্রেশন এই দুটো কি একই? আজকের ভিডিওতে আমরা দেখব যে মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে পার্থক্যটা কোথায়, কোন সিমটমসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বা আপনার আশেপাশের কারোর ডিপ্রেশন হচ্ছে কিনা। ডিপ্রেশন আজকের দিনে দাঁড়িয়ে কতটা কমন, এই রোগটা হওয়ার পেছনের কারণগুলো কি কি, এবং ডিপ্রেশনের জন্য মূলত কোন ট্রিটমেন্টগুলো আছে, এবং ট্রিটমেন্ট সম্পর্কিত কিছু কোশ্চেন থেকে থাকে মনে, যেরকম ওষুধ নিতে হবে কিনা, ট্রিটমেন্ট কতদিন কন্টিনিউ করতে হবে, ওষুধ শুরু করলে সারা জীবন ওষুধ চালিয়ে যেতে হবে কিনা, ওষুধের সাইড এফেক্ট আছে কিনা। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রফুল্ল, লাইফোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মন খারাপ আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় হয়ে থাকে, এবং সাধারণত এই মন খারাপের পিছনে কিছু একটা ঘটনা ঘটে থাকে এবং তারপর আমাদের মন খারাপ হয়, এবং এই মন খারাপটা কিছু ঘন্টা বা কয়েকদিন থাকে এবং তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এই মন খারাপটা থাকলেও আমরা আমাদের স্বাভাবিক যে রোজকার যে কাজকর্ম সেগুলো আমরা ঠিকভাবে করে উঠতে পারি। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে যে মন খারাপটা হয় সেটা অন্তত পক্ষে 2 সপ্তাহ টানা থাকতে হবে, এবং এই 2 সপ্তাহের মধ্যে প্রায় প্রত্যেক দিন মন খারাপ থাকবে, এবং এই প্রত্যেক দিন প্রায় সবসময় মন খারাপ থাকছে। এবং ডিপ্রেশনের ক্ষেত্রে যে স্পেসিফিক কোনো ঘটনা ঘটতেই হবে এরকমটা নাও হতে পারে। কোনো ঘটনা ঘটেনি, সবকিছু ঠিক আছে, বাইরে থেকে দেখে মনে হবে ওর তো সবকিছু ঠিক আছে, বা যিনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনিও হয়তো বুঝতে পারছেন না, তিনিও ভাবছেন যে আমার তো সবকিছু ঠিক আছে, তাহলে আমার মন কেন খারাপ লাগছে। তো ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কোনো ঘটনা ছাড়াও মন খারাপ হতে পারে, এবং এই মন খারাপটার জন্য কিন্তু 3টে জায়গা, পার্সোনাল, সোশ্যাল এবং অকুপেশনাল এরিয়াতে ভালো রকমের একটা প্রভাব পড়ে। পার্সোনাল বলতে তার অত্যন্ত কষ্ট হচ্ছে এই মন খারাপটার জন্য, সে কোপ করতে পারছে না। সোশ্যাল বলতে যে তার আশেপাশের লোকজনের সাথে তার সমস্যা হয়ে যাচ্ছে বা লোকজনের থেকে নিজেকে গুটিয়ে ফেলছে। এবং অকুপেশনাল এরিয়া বলতে সে যে কাজকর্ম করছে বা পড়াশোনা করছে সেই জায়গাটা কিন্তু তিনি একদমই করতে পারছেন। মোট কথা তার যে ডেইলি ফাংশনিং সেখানে একটা বড় প্রভাব পড়ছে। এবং এই 2 সপ্তাহ ধরে মন খারাপের পাশাপাশি আরো বেশ কিছু সিমটমস কিন্তু লক্ষ্য করা যায়। আমি এখন যে সিমটমসগুলো বলবো সেই সবগুলো সিমটমসই যে একজনের মধ্যে থাকতে হবে এরকমটা নয়। প্রত্যেকের ক্ষেত্রে সিমটমস একরকম হয় না, তবে যেই কমন সিমটমসগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো, তার আগে যে কাজগুলো করতে ভালো লাগতো সেগুলো আর তার ভালো লাগছে না। সেটা হতে পারে তার আগে হয়তো গল্প করতে ভালো লাগতো, বা ঘুরতে যেতে ভালো লাগতো, বা রান্না করতে ভালো লাগতো, গান করতে ভালো লাগতো, বা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে ভালো লাগতো, সেগুলো আর তার ভালো লাগছে না। অল্পতেই খুব ক্লান্ত হয়ে পড়ছেন, তার ঘুমের প্যাটার্নে পরিবর্তন, যে ঘুম খুব বেশি বেড়ে গিয়েছে বা খুব কমে গিয়েছে, খিদেতে পরিবর্তন, খিদে খুব বেড়ে গিয়েছে বা খুব কমে গিয়েছে। এর পাশাপাশি কাজে ফোকাস করতে অসুবিধা হচ্ছে, ছোট ছোট ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে, জিনিসপত্র মনে করতে অসুবিধা হচ্ছে, সাইকোমোটর অ্যাজিটেশন বা রিটার্ডেশন, যে খুব অস্থির অস্থির লাগছে, এক জায়গায় বসতে পারছেন না, বা তার হাঁটা চলা, কথা বলা, ভাবনা চিন্তা করাতে একটা খুব স্লোনেস দেখা যাচ্ছে। ছোট ছোট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন, আশেপাশের সবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, একটা নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছে, যা কিছুই ঘটছে খারাপ তার জন্য নিজেকে দোষী বলে মনে হচ্ছে। অনেক সময় ফিজিক্যাল কিছু সিমটমস দেখা যেতে পারে, যেরকম মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, বা পেটের সমস্যা হচ্ছে, যেগুলোর কোনো মেডিকেল রিজন খুঁজে পাওয়া যাচ্ছে না। ভবিষ্যৎ নিয়ে খুব হতাশ লাগছে, মনে হচ্ছে সবকিছু খারাপই হবে, এবং অনেক ক্ষেত্রে এবং সুইসাইডাল থট আসে। তবে যেরকমটা বললাম সবার ক্ষেত্রে সবগুলো সিমটমস থাকতে হবে এরকমটা নয়, এবং যে সিমটমসের প্রকাশের ধরনটাও ভিন্ন হতে পারে। কারোর হয়তো খুব বেশি মন খারাপ দেখে বোঝা যাচ্ছে, বা কারোর ক্ষেত্রে কিন্তু ছোট ছোট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলছে, রেগে যাচ্ছে, এই যে একটা বিরক্তি ভাব সেটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রায় 33 কোটি মানুষ ডিপ্রেশনে আক্রান্ত, অর্থাৎ প্রতি 20 জনের মধ্যে একজন ডিপ্রেশনে আক্রান্ত। এবার এই ডিপ্রেশনের কিছু কারণ নিয়ে আলোচনা করব। ডিপ্রেশন সাধারণত কোনো একটা কারণে নয়, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল বিভিন্ন কারণ একসাথে মিলে হয়। যেরকম কিছু নিউরোট্রান্সমিটার, যেরকম সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, এগুলোর ভারসাম্য বিঘ্নিত হলে বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি ডিপ্রেশন থেকে থাকে, যদি কেউ দীর্ঘদিন ধরে স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, ট্রমা বা অ্যাবিউজের হিস্ট্রি থেকে থাকে, সম্পর্কের সমস্যা থেকে থাকে, লোনলিনেস থাকে, দীর্ঘদিন ধরে কোনো জটিল রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা জীবনে কোনো কঠিন অভিজ্ঞতা ডিপ্রেশনের ঝুঁকি বাড়াতে পারে। এবার আসি ট্রিটমেন্টে। সাইকোথেরাপি, মেডিকেশন এবং হেলদি লাইফস্টাইল এই সব কিছুই ডিপ্রেশনের ট্রিটমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইকোথেরাপিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেখানে নেগেটিভ থট এবং বিহেভিয়ার প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করতে এবং চেঞ্জ করতে সাহায্য করা হয়। এছাড়া রয়েছে ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি। এছাড়া রিল্যাপস কমানোর জন্য আছে এমবিসিটি। সাইকোথেরাপির পাশাপাশি সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ডিপ্রেশনস নিতে হতে পারে। এবং হেলদি লাইফস্টাইল, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুম, সঠিক খাদ্যাভ্যাস, এক্সারসাইজ করা, স্ট্রেস ম্যানেজ করা, নেশা না করা এবং সোশ্যাল সাপোর্ট, এই জায়গাগুলো ট্রিটমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন, যেই ডিপ্রেশনগুলোর অ্যান্টি ডিপ্রেশন সাইকোথেরাপি এগুলোতে রেসপন্স করছে না, সেক্ষেত্রে ইসিটি, আরটিএমএস এই ধরনের কিছু চিকিৎসা ব্যবস্থা আছে। এবার অনেকের প্রশ্ন থাকে যে মেডিসিন কি নিতেই হবে? মেডিসিন নিতে হবে কিনা সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। মাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে সাধারণত সাইকোথেরাপি এবং হেলদি লাইফস্টাইলের মাধ্যমেই ইমপ্রুভমেন্ট দেখা যায়, মেডিসিন নিতে হয় না। মডারেট এবং সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে সাইকোথেরাপির সাথে সাথে মেডিসিন খেতে হতে পারে। সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় কিছু সিভিয়ার সিমটমস দেখা যেতে পারে, যেরকম সাইকোমোটর রিটার্ডেশন, অর্থাৎ রোগী বিছানা থেকে হয়তো উঠতেই পারছে না, তার বেসিক কাজগুলো সব করে দিতে হচ্ছে, যেরকম তাকে খাইয়ে দিতে হচ্ছে, তাকে স্নান করিয়ে দিতে হচ্ছে, সে হয়তো কথা বলা একদমই বন্ধ করে দিয়েছে। এছাড়া সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় সাইকোটিক ফিচার্স দেখা যায়, যেরকম হ্যালুসিনেশন, ডিলিউশন। এছাড়া সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় সেলফ হার্ম এবং সুইসাইডাল থট চলে আসে। তো সেই সব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করা দরকার এবং এই সমস্ত ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ চালু করাটা অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হসপিটালে অ্যাডমিট করতেও হতে পারে। সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় প্রথম ওষুধ চালু করার পর পেশেন্ট কিছুটা স্টেবল হলে তখন সাইকোথেরাপি আরো ভালোভাবে কাজ করে। তো সবাইকেই যে মেডিসিন নিতে হবে এরকমটা নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, বিশেষ করে মডারেট এবং সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে ওষুধ এবং সাইকোথেরাপি দুটো একসাথে চললে পরে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো কার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টের প্রয়োজন সেটা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন কোয়ালিফাইড মেন্টাল হেলথ প্রফেশনাল নির্ধারণ করেন। এবার আরেকটা প্রশ্ন থাকে যে কতদিন সময় লাগবে সুস্থ হতে। তো এটাও ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। সাধারণত মাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে সাইকোথেরাপিতে 8 থেকে 12টা সেশন লাগে ইমপ্রুভমেন্ট দেখতে। কিছু কিছু ক্ষেত্রে 12 থেকে 20টা সেশনও লাগতে পারে। শুরুর দিকে সপ্তাহে সাধারণত 1 থেকে 2টো সেশন এবং ধীরে ধীরে সেটা ইমপ্রুভমেন্ট হওয়ার পর 2 সপ্তাহে একটি সেশন বা মাসে একটা সেশন লাগতে পারে। সিভিয়ার, ক্রনিক এবং কমপ্লেক্স ডিপ্রেশনের ক্ষেত্রে সাইকোথেরাপি আরো দীর্ঘদিন ধরে চলতে পারে। এবার মেডিকেশনের ক্ষেত্রে সাধারণত 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে। এবার যদি কারোর প্রথমবার ডিপ্রেশন হচ্ছে তো সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করার পর আরো কিছু মাস সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী মেডিসিন কন্টিনিউ করতে হয় যাতে রিল্যাপস না করে। আর যদি কারোর ডিপ্রেশন আগেও হয়েছে সেক্ষেত্রে মেডিসিনটা আরো দীর্ঘ সময় কন্টিনিউ করতে হতে পারে। ডিপ্রেশন হলে যে সারা জীবন মেডিসিন কন্টিনিউ করতে হবে এরকমটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। এটা নির্ভর করে ডিপ্রেশনের সিভিয়ারিটি, আগে ডিপ্রেশন হয়েছিল কিনা এবং ব্যক্তির ওভারঅল কন্ডিশনের ওপর। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বারবার সিভিয়ার ডিপ্রেশনের এপিসোড হলে সেক্ষেত্রে রিল্যাপস প্রতিরোধ করবার জন্য দীর্ঘ সময় মেডিকেশন চালিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। ট্রিটমেন্ট সবসময় রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট এবং ইন্ডিভিজুয়ালের কন্ডিশন অনুযায়ী নির্ধারণ করা হয়।
যেরকম কিছু কিছু দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতার ক্ষেত্রে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়, সেরকমই কিছু কিছু মানসিক অসুস্থতার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী চিকিৎসা উপকারী হতে পারে। এবার আসি মেডিসিনের সাইড এফেক্টে। অন্য যে কোনো মেডিসিনের মতো অ্যান্টি ডিপ্রেশান্সেও কারো কারো কিছু সাইড এফেক্ট হতে পারে, তবে এখন যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলোর সাইড এফেক্ট অনেকটাই কম। কমন সাইড এফেক্ট গুলো হলো যেরকম মাথা ব্যথা করা, বমি বমি লাগা, মুখ শুকিয়ে আসা, ঘুম ঘুম ভাব, খিদে বেড়ে যাওয়া বা কমে যাওয়া, ওজনের পরিবর্তন, পেটের সমস্যা, যৌন চাহিদা কমে যাওয়া। সাধারণত এই সাইড এফেক্ট গুলো মেডিসিন শুরু করার পর প্রথম কিছুদিন থাকে এবং তারপর ধীরে ধীরে চলে যায়। যদি কোনো ক্ষেত্রে সিভিয়ার বা আনইউজুয়াল কোনো সাইড এফেক্ট দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সাইড এফেক্টের ভয়ে হঠাৎ করে নিজে থেকে ওষুধ বন্ধ করে দেবেন না, তাতে রিল্যাপসের সম্ভাবনা বেড়ে যায় এবং উইথড্রয়াল সিমটমস হতে পারে। কারণ সাইকিয়াট্রিস্ট বুঝে শুনে মেডিসিনের ডোজ বা মেডিসিন বদলাতে পারেন। ওষুধ সবসময় রিস্ক বেনিফিট রেশিও দেখেই দেওয়া হয়। ওষুধটা খাওয়ার জন্য আপনার সাইড এফেক্ট যতটা না হবে, ওষুধটা খেলে পরে আপনার যে সুস্থ থাকাটা সেটা সেই সাইড এফেক্ট থেকে অনেকটা ছাড়িয়ে যাচ্ছে, সেই হিসেবেই রিস্ক বেনিফিট রেশিওটাকে দেখেই কিন্তু ট্রিটমেন্টটা করা হয়ে থাকে। মেডিকেশন কমানো বা বন্ধ করার সিদ্ধান্ত সবসময় সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে করা উচিত। অন্যান্য অসুখের মতো ডিপ্রেশনের ক্ষেত্রেও আর্লি ট্রিটমেন্ট শুরু করাটা গুরুত্বপূর্ণ, কারণ সেক্ষেত্রে সিমটমসগুলো সিভিয়ার হয় না, রিল্যাপসের সম্ভাবনা কম থাকে এবং সুইসাইডের রিস্কটা কমানো যায়। এছাড়া দীর্ঘদিন ধরে আনট্রিটেড ডিপ্রেশন আমাদের মস্তিষ্কের স্ট্রাকচার এবং ফাংশনে কিছু পরিবর্তন আনে, বিশেষ করে যেই অংশগুলো ইমোশন, মেমোরি এর সাথে যুক্ত থাকে সেখানে একটা পরিবর্তন আসে। তো এইসব কারণেই আর্লি ট্রিটমেন্ট শুরু করাটা সবসময়ই ভালো। শুরুতেই চিকিৎসা পেলে রিকভারির পথ অনেকের জন্যই তুলনামূলকভাবে সহজ হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন অন্যদের সাথে। মে মাস হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ, তো ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি অন্যদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবেন। পরবর্তী ভিডিওতে আমি অ্যাংজাইটি নিয়ে এরকমই আলোচনা করব। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।